আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা আমার কথা শুনবেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ৩-৪ দিন ধরে ঘটনাগুলো দেখছেন, সবই আপনারা অবগত আছেন। জামায়াতে ইসলাম এবং বিএনপির সহযোগিতায় ৩২ নম্বর ভাঙা হয়েছে, সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে। মানে 1971 নামে এখন আর কিছুই থাকবে না, এই যখন পায়তারা চলছে, তখন আপনারা থাম্বলে নিশ্চয় দেখেছেন যে আমি লিখেছি যে গ্রামীণ স্থাপনা বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন নামে কিছু থাকবে কিনা। আপনাদের কি মনে হয়? সারা পৃথিবীর যে জায়গায় এই ছাত্রীগুলো যাচ্ছে সেখানেই দৌড়ানি খাচ্ছে, সেখানেই থাপ্পড় খাচ্ছে। এখন শুধু বাকি বাংলাদেশের চতুর্দিক থেকে একসাথে ধরে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া। তাই তারা উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সাথে বুকে বুক মিলাতে। আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে দিয়েছে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশের বিভিন্ন বিল্ডিংয়ে, বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ারগুলো আছে, এগুলো ভেঙে ফেলা খুব সহজ। গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না, তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর, প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে। গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে, ইউনুস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না। এগুলো সব ৩২ নাম্বার যেভাবে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, এগুলো সব প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে। এখন আমি আমার ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলবো, আপনারা যে যেখানেই পালিয়ে আছেন বা যে যেখানেই আছেন না কেন, একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন, যে এই যে গ্রামীণ টাওয়ারগুলো ভাঙে কিন্তু খুবই সোজা। এগুলোর জন্য হাজার ঘনফুট মিছিলের প্রয়োজন হয় না। দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ারগুলো ভেঙে ফেলা যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে। শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার। কারণ একটা জিনিস কি জানেন, যখন আপনি কারো পেটে লাথি মারবেন তখন তার যায় মাথা নইরা ওঠে। কারণ হচ্ছে আপনি যখন পেটে লাথি মারবেন তার খাওয়া দাওয়া বন্ধ। সুতরাং এই গ্রামীণের স্থাপনায় যখনই আপনি আস্তে ধীরে আক্রমণ শুরু করবেন, তখনই এই গ্রামীণ আলাদের মাথা নড়তে থাকবে। এই যে সমন্বয়কদের একটা দুটা করে, যেমন বিদেশে যারা আমরা দৌড়ানি দিচ্ছি এদেরকে, তারা কিন্তু না খাইয়া না দেয় দৌড়ানি দিচ্ছি। আমরা কিন্তু গত 16 বছরে কিছুই খাইনি। তা আপনারা যারা দেশে আছেন, যারা বুক ফুলে হাঁটছেন, তারা কেন দুই একটা ছোটখাটো সমন্বয় হইলেও ধোলাই করতে পারতেছেন? আপনারা দুই একটার ধোলাই করেন, দুই একটার পাছায় অ্যান্টিক্যাটার চালান, দেখেন না কি হয়। গত 1 বছর আমাদের মিছিল বাড়িতে 8 জন, 10 জন, 15 জন বা 20 জন নিয়ে, আর গত সপ্তাহে একবারে 100-150 জন লোকের মিছিল। তবে যতটুকু ওই মিছিলে শুনতে পারলাম যে এরা 25 থেকে 30 জন ছিল, কিন্তু সাধারণ পাবলিক নেমেছে। এটা হচ্ছে সাহসের ব্যাপার। আপনার সাহস করে একবার যদি মিছিলে নাইমা যান, দেখবেন যে আপনার পিছনে হাজারো জনতা এমনিই জোট হয়ে যাবে। সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলো, এই গ্রামীণের ডাক্তার ইউনূসের কোনো স্থাপনা যাতে না থাকে, সব নিশ্চিহ্ন করে দিতে হবে। সুতরাং শুরু হোক ছোট থেকে, গ্রামীণের সমস্ত টাওয়ারগুলো ভাঙা দিয়ে শুরু হোক, ছোটখাটো করে হোক। বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে, এগুলো ভাঙা খুব সোজা। চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন ওই যে সেতু উদ্বোধন করছে, সেখানে তার চুরি হয়ে গেছে, আজকে লাইট পোস্টও চুরি হয়ে গেছে। তাহলে গ্রামীণের টাওয়ারের এগুলো ভাঙা যায় না কেন? রড দিয়ে বাড়ি দিলেই ভাঙা যায় ভাই, এটা প্লাস্টিক, ওগুলো ভাঙা যায়, ভালোভাবে মারলেই ভেঙে যায়। সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু করেন, গ্রামীণ নিয়ে চিন্তা করেন। ধন্যবাদ। নতুন একটা পার্টি হয়েছে, যেখানে দেখলাম জামাতি লেখক, জামাতি বুদ্ধিজীবী, জামাতি সেনাবাহিনীর লোক, জামাতি ব্যারিস্টার। একটা ব্যারিস্টার আছে না, যে কামের বুয়ার পোলা, শাহরিয়ার, লজ্জাও করে না, সারাদিন ঠাড়া পড়া মিথ্যা কথা বলবে। আসলে তোর জন্মটাই তো, আমি বলতেছি না কারো জন্ম কিভাবে হলো তাতে যায় আসে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিষয় নির্ধারণ করে। তো এই কামের বুয়ার পোলা যে শাহরিয়ার, এর যে বজ্জা দিয়ে যে বাটপারি শুরু করেছে, পুরো জামাত এদেরকে
জামাতি ক্যানভাসার হিসেবে একে মাঠে নামিয়েছে, জামাতের ল্যাংটা পরে বিক্রি করে। সারাদিন স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু, ভারত, হিন্দু এগুলো বিরোধিতা করতে হবে। আর সারাদিন অরিজিনাল কেসকি বান্দির পোলা, তো এই যে আমার ভাবির পোলাদের তো বলি কেসকি বান্দির পোলা, আর এই জামাতি মাল ব্যারিস্টার শাহরিয়ার এ হচ্ছে অরিজিনাল কেসকি বান্দির পোলা, কামের বুয়ার পোলা। আর বাপের সালিশ বিচার করে তারপর ওরে বিয়ে দিছে, ওই বিয়েতেও পয়দা হয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়। কে কিভাবে পয়দা হলো যায় আসে না, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। এর শালা জন্মও শালা ভালো না, আর কর্মও ভালো না এই জামাতি ব্যারিস্টার। এখন শিরোনামটা আপনারা দেখেছেন যে নবাব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করা হয়েছে, সম্ভবত 155 নাকি কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আপনি দেখবেন এই বাংলাদেশ বজ্জাত পার্টি তারা একটা ব্যানারে মিছিল করেছে, সেখানে নবাব সলিমুল্লাহর ছবি। নবাব সলিমুল্লাহর ছবিতে বাংলাদেশের রাজনীতি দল মিছিল করবে কেন, আমার মাথায় এটা ঢোকে না। কিন্তু যারা করেছে তারা কিন্তু জেনে বুঝে করেছে। কারণ বাংলাদেশের কিছু মানুষ আছে যারা এখনো জিন্নাকে নেতা মনে করে, মদখোর, মানে মদখোর আর গিদরখোর জিন্না, বেনামাজি জিন্না তাদের নেতা, আর নবাব সলিমুল্লাহ তাদের নেতা। নবাব সলিমুল্লাহ ক্যারেক্টার করে 6টা বিয়ে করছিল, মাত্র 6টা নাকি 7টা বোধহয় বিয়ে করছিল। বাচ্চাই মাত্র 42 নাকি 45 বছর বয়স ছিল নবাব সলিমুল্লাহ খানের। কিন্তু বিয়ে এর মধ্যে হাঙ্গা করে ফেলছে 6-7টা। চরিত্রটা বুঝছেন তো, এই নবাব সলিমুল্লাহর চরিত্র আবার বাহাদুর লাগায়। রবীন্দ্রনাথের জমিদার ছিল খুব খারাপ। এই বাংলাদেশের বাঙ্গুরা মুসলমানরা দেখবেন চিকরা চিকরি করে। বাহাদুর উপাধিকে নবাব, এবং বাহাদুর কারা ছিল জানেন? ব্রিটিশের দালাল রহিত নবাব, যাদের আগে দেখবেন নাম নবাব, আর দেখবেন মানে এরা কিন্তু আসলে নবাব না, এগুলো উপাধি। এরা কিন্তু নবাবই করতো না। সলিমুল্লাহ কিন্তু নবাব না, মানে যেগুলো যারা নবাব বলে রাজা বাচ্চা তা না, নবাব ছিল এগুলো ছিল উপাধি দিবে, ব্রিটিশকে গোলামির উপাধি দিতে। আগে নবাব, পিছে বাহাদুর, খান বাহাদুর, এগুলো ছিল ব্রিটিশদের দালালির পুরস্কার। যে যত বড় ব্রিটিশের দালাল, যদিও পরে ব্রিটিশে গুলি খায়, উষ্টা খায় পরে মারা গেছে নবাব সলিমুল্লাহ, কিন্তু ব্রিটিশের দালাল ছিল। যার নামের আগে দেখবেন নবাব আর পরে দেখবেন বাহাদুর, খান বাহাদুর, এগুলো সব ছিল ব্রিটিশের। মুসলমান যারা, তাদের এই উপাধি দিত ব্রিটিশ সরকার, এই সমস্ত দালালদের। তার একটা হল সলিমুল্লাহ খান। এই সলিমুল্লাহ খান বললামই তো 45 বছর বাঁচানোর মধ্যে 6-7টা হাঙ্গা করা শেষ। চরিত্রটা এখন 6টা বিয়ে মুসলমান কেমনে করে একসাথে, চরিত্র বুঝছেন তো আর কেমন। এর মধ্যে একটা টাঙ্গালের নবাব ধরে নাকি নবাবের কোন টাঙ্গালের কোন জমিদারের বোন নাকি মেয়ের বিয়ে করছিল, তাদেরও একজন আছে আমাদের টাঙ্গালের পাশে আর কি। যাক, সেটা অন্য বিষয়, মূল প্রসঙ্গে আসি। এই বজ্জাত পার্টি পাকিস্তানের মানে সিন্ধু প্রদেশে কিন্তু পালন করে না, বেলুচিস্তানে নবাব সলিমুল্লাহর কোনো কিছু কেউ পালন করে না, ঠিক আছে? পাকিস্তান সরকার সলিমুল্লাহরে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, তারা নিয়ে হাওকাও করতেই হবে তাদের। কিন্তু মুসলিম লীগের কিন্তু অবশ্য কোনো ভিত্তিই নেই পাকিস্তানে। এই কামের বেটির পোলা, এই জামাতি ব্যারিস্টার শাহরিয়ার, আর এক সন্ত্রাসীর পোলা, ওই যে কি জানা কি পরদান, দুইজনে দেখবেন মিছিল করতেছে এই সলিমুল্লাহর ছবি দিয়ে। কত বড় পাট পারে স্বাধীন। বঙ্গবন্ধু তাদের কাছে ভালো লাগে না, বঙ্গবন্ধুর নাম শুনলে তাদের শরীর চলবে, কারণ তাদের শরীর তো চুলকাবে, কারণ পাকিস্তান ভেঙেছে না। পাকিস্তান ভাঙার বেদনা তো তারা অনুভব করবেই। হ্যাঁ, এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ইসলামাবাদ পাবলিক ডিপ্লোমেসি, পাকিস্তান, এদের ওইখানে এই বাংলাদেশের কি পালন হলো না হইলো এগুলো তারা ছবি দেখায়। মানে বাংলাদেশে নবাব সলিমুল্লাহ খানের ব্রিটিশ দালাল নবাব সলিমুল্লাহ খানের হ্যাঁ উপস্থিত ছিল কারা দেখেন ডক্টর মোহাম্মদ আলমগীর, দ্য এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, নাহিদ আফরোজা কবির, ব্র্যাক ইউনিভার্সিটির স্পোক্স, এই যে নাম হলো স্যার সলিমুল্লাহ বাহাদুর সাহেব, ঠিক আছে? এই যে নবাব, স্যার, এগুলো তিনটে কিন্তু, এই যে তিনটে উপাধি, স্যারও কিন্তু উপাধি, স্যার না কিন্তু, স্যারও উপাধি। আল্লামা ইকবাল আছে না পাকিস্তানে, তার নামের আগে স্যার ছিল, উপাধি দিয়েছিল ব্রিটিশের দালাল। নবাব, স্যার, বাহাদুর, এগুলো হলো ব্রিটিশদের উপাধি, ব্রিটিশদের দেওয়া দালালি। ব্রিটিশদের যে যত বড় দালাল, সে তত বেশি উপাধি পাইত।
আবার এই স্পেশাল প্রেয়ার্স আর অলসো অফার্ড ফর দ্য ডিপার্ট সোল অফ নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুর। এই বাটপার এই লম্পটের জন্য আবার স্পেশাল নামাজও পড়েছে। ঠিক আছে, আমাদের বাংলাদেশে যারা দেখবেন যে নওয়াব সলিমুল্লাহ আর জিন্নার প্রেতাত্মা যারা, এরা এগুলো করবে, এটি স্বাভাবিক। এদের কাছে বঙ্গবন্ধু খুব খারাপ মানুষ, পছন্দ হবে না এদের, কারণ এদের আব্বাদের পাকিস্তান ভেঙে ফেলেছে, এই বেদনা তারা কোনোদিন ভুলতে পারে না। আরো মজার বিষয় হলো এই পাক এম্বাসি এই এই যে মিছিল করেছে, এই যে শাহরিয়ার, তারপরে প্রধানের পোলা কি যেন প্রধান, রাকেশ নাকি রাশেদ নাকি বাটপার প্রধান, তারা যে মিছিলগুলো কারা? এই বাংলাদেশের পাকিস্তান হাই কমিশন, এই ভারতের হাই কমিশনের বিরুদ্ধে যে হাই কমিশন অভিমুখে যে মিছিল মিটিং করছে, এগুলো সব পাকিস্তান এম্বাসি, পাকিস্তান হাই কমিশন প্রমোটেড। এই পাকিস্তান হাই কমিশনের ব্যানারটা পর্যন্ত পাকিস্তান হাই কমিশন বানাই দিয়েছে। ওই সলিমুল্লাহ খানের যে ব্যানারটা বানাই দিয়েছে, এই মিছিল যে করছে বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিরা, এটাও বানাই দিয়েছে পাকিস্তান হাই কমিশন। এই বাংলাদেশ আজাদ পার্টি, সকল, এটা হলো বাংলাদেশ বজ্জাত পার্টি, এটা বানাইছে হলো পাকিস্তান। এই যে ইনকালাব মঞ্চ, পিনকালাব মঞ্চ, এগুলো এখন প্রমোট করে পাকিস্তান। এই যে আমার ভাবির পোলাদের যত কিছু দেন, আমাকে তো করেই, এগুলোকে তারা পয়দা করে রাখতেছে, ডিস্টার্বেন্স, মানে এগুলো যে রাস্তার মধ্যে কাটা ফেলে দেন, ছোট ছোট কাটা, ওইরকম আর কি। এই বাংলাদেশ আজাদ পার্টি নাকি বজ্জাত পার্টি যে বানাইছে, এটা কিন্তু টোটালি এটা হলো প্যাট্রোনাইজ বাই পাকিস্তান হাই কমিশন। এই যে শাহরিয়ার কবির মনে করে না যে শুধু জামাতের কারণে ফালাফালি করে, পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, টাকলা পোয়া পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, তাই এত সিকরা সিকরি চেঁচামেচি করে। আপনারা মনে করেন না যারা শুধু জামাতকে ভালোবাসে বলে, না, পয়সা ওগুলো আমরা বুঝি, নিয়মিত ফান্ড আসে, জামাত তো দেয়, পাকিস্তান এম্বাসিও টাকা দেয়, তার জন্যই তারা এই টাকলা পোয়াদের মতো, ওই রাশেদ প্রধানের মতো, তারপরে এই যে কামের বেটির পোলা ব্যারিস্টার, জামাতি ভুয়া বালিস্টার শাহরিয়ারের মতো লোকেরা চেঁচামেচি দেখবেন সারাদিন বেশি করে। এবং এদের পোশাকগুলো খেয়াল করবেন, এবং এই যে যারা নওয়াব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করলো, এদের পোশাকগুলো দেখবেন সব পাকিস্তানি পোশাক, মানে কি আর বলবো। আর আপনারা দেখেছেন এই যে কালেমার পতাকা বাংলাদেশে এই মুহূর্তে হঠাৎ করে একটা জজবা পয়দা করে হয়েছে, তথাকথিত কালেমার পতাকা। এটা কেন করেছে বুঝেছেন? কারণ এই পতাকাটা নিয়ে তো, যেহেতু মুসলমান, এই পতাকাটা নিয়ে নাচানাচি করে, আপনি তো কেউ কিছু বলবে না। ওই টুপি রাজাকাররা দেখেন না, দাড়ি টুপি লাগায়, একটু ওয়াশ করে, আর কেউ কিছু বলে না। আর কালেমের পতাকা, যদিও এই কালেমের পতাকা নিয়ে বাংলাদেশের যে লামা জাহাবি মুসলমান আহলে খবির যারা, তারা এই কালেমার কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি কোরআনে নাই, এটা তারা বলে, আমি বলি না। লামা জাহাবি আহলে খবির বলে এটা কোনো এই কালেমা মুসলমানের কালেমা না, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে লেখে না, এই যে এখন কালা পতাকা আগে কয়দিন লিখতো আইসিসি, সাদা পতাকা আনে। এই বাংলাদেশে যে ফুটবল প্রেমী, ফুটবল জজবা, ফুটবলের যে মানুষের যে ফুটবল প্রীতি, এটাকে ঠেকানোর জন্য এখন মৌলবীরা কালেমার পতাকা আনছে। মৌলবীদের কাছে কোনো কিছুই ভালো লাগে না, এদের পড়ালেখা ভালো লাগে না, ইউনিভার্সিটি ভালো লাগে না, স্কুল ভালো লাগে না, সঙ্গীত ভালো লাগে না, হারাম, তারও গান ভালো লাগে না, নাচ ভালো লাগে না, চিত্রকলা ভালো লাগে না, বিজ্ঞান ভালো লাগে না, সাহিত্য ভালো লাগে না, ইতিহাস ভালো লাগে না, সব এলা হারাম। শেষে ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে, এখন ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে। এদের এই পতাকা ভালো লাগে না কয়দিন, আসলে তো এদের ভিতরে বাংলাদেশের পতাকাটাও ভালো লাগে না। দেখবেন বাংলাদেশের পতাকার বদলে এখন কালেমার পতাকা নিয়ে ঘুরে। কারণ কি? কারণ একটা প্রবলেম ক্রিয়েট করা, মানে এমন একটা, ওই যে আপনারা পিকে দেখেন নাই, যখন থাপড়া মারতে যায় এখানে ভগবানের ছবি গেলে ভগবান মারে না, কালেমার পতাকাটা ঠিক ওইভাবে পিকে সিনেমার একটা আধুনিক ভার্সন মনে করেন যে পিকে সিনেমার ভার্সন হচ্ছে বাংলাদেশের কালেমার পতাকা। ফুটবলকে রুখে দেওয়ার জন্য আপনারা তো দেখেছেন, এর মধ্যে কোন জায়গায় যেন দেখলাম যে ফুটবল মসজিদে ওয়াজ শুনে আর্জেন্টিনার ব্যানার পতাকা ছেঁড়া শুরু, এরকম উন্মাদ, মানে মাদ্রাসাগুলো তো জঙ্গি পয়দা হয়ই, এখন মসজিদ থেকেও উন্মাদ পয়দা করানোর চেষ্টা করে। মাদ্রাসায় তো বলৎকারী আর জঙ্গি পয়দা হয়, নিয়মিত হচ্ছে এবং হতে থাকবে। আর মসজিদ থেকেও এখন উন্মাদ তৈরি করা হচ্ছে, মসজিদের হুজুর ওয়াজ হই না এসে।
আর্জেন্টিনার পতাকা পুরো ছিঁড়ে ফেলো, আর্জেন্টিনার ব্যানার ছিঁড়ে ফেলো। এটা একটা ফাতরামি ছাড়া মৌলবীদের আর কিছু না। এই কালামের পতাকাটাও একটা জামাতি ফাতরামি। এই কালামের পতাকা নিয়ে নামাও একটা পাকিস্তানের হাই কমিশনের ফাতরামি। এই কালেমানি হঠাৎ করে দেখবেন ওই যে জঙ্গি এটা আজহারুল নাকি ঘোষণা দিয়েছে সারা দেশে কালামের পতাকা ওরাও। কত বড় পাট পারে এরা দেখেন। বারবার আপনাদের বলেছে যে পাকিস্তানে কিন্তু শরিয়া আইন আর ব্রিটিশ আইন চলে। আজ পর্যন্ত একটা লোক শরিয়া আইনে বিচার করতে যায় নাই। বাটপার এটা বুঝছেন তো? নাম দিয়েছি ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান, আজ পর্যন্ত ইসলামী আইনে কোনো বিচার করে না। আবারও বলি ওখানে দুইটা প্যারালাল চলে। আপনি চাইলে পাকিস্তানের যে কোনো লোক চাইলে শরিয়া আইনে বিচার চাইতে পারা যায় না। পাকিস্তানে কোনো পেয়ারা পাকিস্তানি কোনো মুসলমান আজ পর্যন্ত শরিয়া আইনে বিচার চায় নেই। কেন? কত বড় বাটপারি। এরাও কিন্তু তাই। এই বাংলাদেশে যারা শরিয়া আইন চায়, এই যে মোল্লা কালেমার কথা করে, এরাও কিন্তু আরেক বাটপার। খাবে ইহুদির, পড়বে ইহুদির, খাবে খ্রিস্টানের। আবার দেখবেন মিছিলে, আচ্ছা তারা সলিমুল্লাহ খানের মিছিল করতেছে ওখানে ভারতের বিরুদ্ধে মিছিল কেন? কালামের পতাকা নিয়ে মিছিল করতেছে, কালামের পতাকাকে মিছিল করো। ওইখানে ভারতের দালালের হুঁশিয়ার সাবধান বলা কেন? কারণ তারা মুক্তিযুদ্ধকে ঠেকাইতে পারে নাই এই কালেমার কথা বলে। তারা ইসলামের কথা বলে মুক্তিযুদ্ধ একাত্তরে ঠেকাইতে পারে নাই। সেই বেদনায় তারা এগুলো নতুন করে আবার পলিসি করেছে সামনে আসার। কালামের পতাকা হলো একটা বাটপারি। তাদের জীবনে কালেমার কতটুকু বয়ান দিচ্ছে, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। এই যে আমি বললাম আমার দেখবেন কালাগালি করে, কিন্তু লামা জাহাবি আহলে খবির যারা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন মসজিদে লেখে না। কোনো লামা জাহাবি মসজিদ, আমার সরিষা বাড়িতে একটা লামা জাহাবি মসজিদ বানাইছে, ওইখানে দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখে না। একটা না, এরকম আছে যেখানে লামা জাহাবি মসজিদ দেখবেন কালেমা লিখবে না তারা। কিন্তু আমি যে বললাম এটা দেখবেন আমার গালাগালি শুরু করবো, আমার কাফের মুরতাদ এই দুই তালাল হিন্দু তালাল বলা শুরু করবো। কিন্তু কোনো লামা জাহাবি কয়দিন পরে দেখবেন যে এটা কালেমাই না বলবে, এবং বলে লামা জাহাবিরা এগুলো বলে। লামা জাহাবি মানে যারা আলে খবিশ, ওই যে রাজ্জাক বিন ইউসুফ আলে খবিশ, এরা যারা, আর কি মহসিন ফহসিন যারা আছে এরা, ওই যে যারা বলে যে প্রধানমন্ত্রীর সামনে ধরানো যাবে না কারণ এটা ইসলামে নাই। ইসলামে কোন জায়গায় আছে ডাইনিং টেবিলে খাওয়া? এই প্রশ্নটা কেউ করলো না। সে কেউ জোর দেখে তারা নেই। আপনার মনে আছে তো আলে খবিশেরা? প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, মুসলেখা প্রধানমন্ত্রী, আমি যে তারা পছন্দ করি না, তারপর সে যেহেতু দেশের প্রধানমন্ত্রী আমাকে তো দাঁড়াইতে হবে। সে ইসলামের দোয়া, এরা ইসলামকে কি পর্যায়ে নিয়ে, কিন্তু এইটা বলে না যে ইসলামে বলৎকার নাই, এইটা বলে না ইসলামে সুদ নাই, এইটা বলে না ইসলামে নির্বাচন নাই, এটা বলে না, এটাও কিন্তু তারা বলে না ইসলামে নির্বাচন নাই, ভোট নাই। এই যারা ফাতরা নাম দিছে খেলাফতে মজলিস, খেলাফত, এই যে মামুনুল ইলেকশন করে, আর নাম দিছে একটা খেলাফত, মানে ইসলামের খেলাফতে কিন্তু নির্বাচন হয়। ওই যে আরেকটা আছে নামছে যে কি হানজালা নাকি ফানজালা, পীর নাম দিছে, খেলাফতে পীর আছে নাকি? ইসলামে পীর আছে? বাংলাদেশ দেলার হোসেন সাদি আছে না, দেইলা রাজাকার ওয়াজের মধ্যে বলতো এক কথা যে বাংলাদেশ খাইলো কলা গাছ, খাইলো জিরে, আর বাংলাদেশ খাইলো পীরে। হানজালা হইলো পীরের বলা। আরেক বন্ড দেখেন না এর বাটপাড়ের চরিত্রটা কিরকম জঙ্গি, বলতো না জঙ্গি এমপি, তার চেহারা দেখেছেন তো, আচরণ দেখেছেন তো। বিএনপির নেতারা কি বলছে, খাই ফেলাবে, দেখে ফেলবে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম, কালেমার পতাকা হইল একটা বাটপাড়ি। এদেশে সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করা যেমন বাটপাড়ি, কোনো বাংলাদেশে বিশ্বাস করলো কিভাবে সলিমুল্লাহ খানের, নওয়াব সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করে। কিন্তু বঙ্গবন্ধুর নাম তারা নিতে নেই, জয় বাংলা নাম নিতে দিবে না। এই শব্দ উচ্চারণ করলে জেল হবে, 32 নম্বর ভেঙে ফেলবে। কিন্তু সলিমুল্লাহ খানের, এই চরিত্রহীন সলিমুল্লাহ খানের তারা জন্মদিন পালন করবে, কারণ পাকিস্তানের এম্বাসি টাকা দিয়েছে, হাইকমিশন টাকা দিয়েছে। তাই এই শাহরিয়ার, ওই কামের বাড়ি শাহরিয়ার কবির ব্যারিস্টার, জামাতি ভুয়া ব্যারিস্টার মাঠে নামে, টাকলা ফোয়াদ মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি, প্রধানের মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি, ঠিক আছে। আর আপনি একটা জিনিস দেখেন, কালেমার ব্যাপারে যেটা বললাম, এটা নতুন একটা সিস্টেম পয়দা করেছে যাতে বাংলাদেশে একটা ভেজাল বাজানো যায়। কারণ কালেমার পতাকা নিয়ে আসলে কোনো মুসলমান এই কালেমার পতাকা কালাম, কিন্তু একটা পাটপাড়ি স্বাধীনতা বিরোধীরা, পাকিস্তানবন্দীরা, আর আফগানিস্তানের জঙ্গিরা এবং অন্যান্য দেশের জঙ্গিরা, এরা এই পতাকা নিয়ে মাঠে। এখন বাংলাদেশ মুসলমানের দেশ, এইখানে কালেমার পতাকা আনলে তো কেউ কিছু বলবে না। কিন্তু এটাও সারা পৃথিবী চাইতেছে। এমনিতেই কিন্তু ইসরায়েল বলে নাই যে বাংলাদেশে আইএসআইয়ের ঘাঁটি আছে, এমনি কিন্তু বলে নাই। ঠিক তারপরে দেখবেন পতাকা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হইল। এই কালেমা নিয়ে পতাকা, কালেমার পতাকার বিষয়ে যেগুলো আপনারা দেখতেছেন, এটা টোটালি একটা ফাতরামি। এদের বললামই তো, এই মোল্লারা, এরা পৃথিবীতে চলার অনুপযুক্ত। কোনো সভ্য মানুষ এই মৌলবীদের সাথে চলতে পারবে না, না এরা কোনো সভ্য লোকের সাথে চলতে পারবে, কারণ এরা উপযোগী না, তাদের মগজটাই হচ্ছে পশ্চাৎপদ।
কে আর্জেন্টিনার সমর্থক, কে ব্রাজিলের সমর্থক, কিন্তু তোমার বাবা চিন্তা করা লাগবো কেন? হারাম, এটা চলবে না। কিন্তু মাদ্রাসায় বলৎকার করা খুব আরাম, ওইটা আবার খুব আরাম। বাহ, ফাইন তো প্রজাপতি চলে আসছে। কিন্তু ওইটা আরাম, বলৎকার আরাম, সুদ খাওয়া আরাম, ঘুষ খাওয়া আরাম, ৭১ নারীদের গণিমুক্তের মাল ঘোষণা করা আরাম, সনাতনীদের মানে বাংলাদেশকে হিন্দু মুক্ত করা আরাম। কিন্তু অন্য দেশে গিয়ে তারা জায়গা নেবে। এই এই কালামাবাদীরা, তারা বলবে কালাম, যখনই আরো দেখবেন যে কোনোরকম সংখ্যাগুরু হয়ে গেছে, এদের দেখুন চরিত্রটাই আলাদা। আর মিথ্যা কিরকম বলে, 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতেই পারতাম না যে এরা কত বড় মিথ্যাবাদী। মানে কিরকম মিথ্যা কথা বলতে পারে, ঠাড়া পড়া মিথ্যা কথা। ওহ, সুন্দর তো প্রজাপতি। হ্যাঁ, মানে ঠাড়া পড়া কিরকম মিথ্যা কথা বলতে পারে আপনারা দেখেছেন? এই কালেমাবাদীরা নিজেরা লম্পট্য করবে, তখন নবী রাসূলকে টাইনে আনবে। আর এগুলো যখন আমরা বলবো, আমরা হয়ে যাবো কাফের, মুরতাদ, নাস্তিক, হিন্দু দালাল, ইহুদি দালাল, ভারত দালাল, ইত্যাদি ইত্যাদি। কালেমাবাদীদের সাথে সতর্ক থাকবেন, এরা এগুলো ভণ্ড। এই বাংলাদেশে এই যে কালেমালারা, এদের কোনোদিন ড্রাগের বিরুদ্ধে কথা বলতে দেখছেন? এরা কোনোদিন বাংলাদেশের যে মেজর প্রবলেম, এগুলো নিয়ে কোনোদিন কথা বলতে শুনেছেন? বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আইন, ন্যায় বিচার নিয়ে কথা বলতে শুনেছেন? বাংলাদেশের কোনো সমস্যা নিয়ে কথা বলতে শুনেছেন? এরা তো বাংলাদেশ মানেই না, কালেমাবাদীরা। এরা দেখবেন একদিন এই বাংলাদেশের পতাকা বদলায় ফেলবে যদি আর একটু সুযোগ তারা পায়। এই যে ওয়াকারেরা, দেখেন ওয়াকারে দাঁড়িয়ে রাখা শুরু করছে, বিমান বাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা শুরু করছে। শুধু দেখেন নৌবাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা বোধহয় বাদ রাখছে, কয়েকদিন পরে দেখবেন সেটা হয়ে যাবে, কোনো সন্ধানে হয়ে যাবে, সব দাঁড়িয়ালা হয়ে যাবে বাংলাদেশে। আমরা এইবার দাঁড়িয়ালা, মানে আগে তো মৌলবীদের পর্যন্তই থাকতো, এখন মোটামুটি মিলিটারিও শুরু করে দিয়েছে দাঁড়িয়ে রাখা। বাংলাদেশের ভবিষ্যৎ এই মোল্লা আর মিলিটারি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংস করে দিবে। যে চোখবাদ আছে ওইটুকু শেষ করবে। আমি জানি আমার এই কথাতে আপনারা মনক্ষুণ্ণ হবেন, কিন্তু এটাই সত্য। একটা দেশ শুধু মোল্লারা যদি দখল করে তাই ধ্বংস হয়ে যাবে, আর যদি মিলিটারি ধ্বংস করে তাও ধ্বংস হয়ে যাবে। সে জায়গায় বাংলাদেশকে ধরেছে মোল্লা আর মিলিটারি, এই দেশকে আপনি ঠেকাই দিয়ে পারবেন। আগে তাও আমার একটা আশা ছিল, কোনো না কোনোভাবে এই দেশটা একসময় ঠিক হবে। আমার মনে হয় না এই দেশটা ঠিক হবে। এই যে আরেক ফাত্রামি শুরু হয়েছে, কালেমার পতাকা, এটা টোটালি বদমাইশি, টোটালি বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বদমাইশি। ভারতের বিরুদ্ধে তারা, ভারতে তো সবচেয়ে বেশি মুসলমান থাকে, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে থাকে, বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। আওয়ামী লীগ শাশ্বত, আওয়ামী লীগ অক্ষয়। আওয়ামী লীগের সরকার বিদায় 7% বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি থেকে আসলো 3%-এ। সেটার কি কোনো উন্নতি হয়েছে? এই যে 2 বছর চলে গেল বা আগামী বছরগুলোতে হবে না। ফলে দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের স্থায়িত্ব কিন্তু বাংলাদেশের স্থায়িত্ব থেকে বেশি না। আমি বাংলাদেশকে অসম্মান করছি না, কিন্তু বাংলাদেশ ছিল এক টুকরা স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে, সেই স্বপ্নের জন্ম দিয়েছে, সেই স্বপ্নের জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের আর কোনো দল সেটা করেনি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি সেটা করেনি, বিএনপির জন্মই হয় না এই সংগ্রামকালীন। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি সেটা করেনি। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম দল জামাত তো সরাসরি মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে 1971 সালের 16 ডিসেম্বর সালাউদ্দিন সাহেব, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আওয়ামী লীগের কর্মীরা গ্রেপ্তার হবে, মার খাবে, জেলে যাবে, মরে যাবে, আপনারা মেরে ফেলবেন। কিন্তু এই যে বিশাল এক অনুপ্রেরণা আওয়ামী লীগ, তাকে আপনারা মারতে পারবেন না। এই নিষিদ্ধের তামাশা আর বেশি দিন থাকবে না। আওয়ামী লীগের স্রোতে আপনারা সবাই ভেসে যাবেন। কে কিভাবে বসবাস করবে সেই চিন্তা করেন। শেখ হাসিনা মরে যায় নাই, এবং শেখ হাসিনা যে বেঁচে আছে এটা কিন্তু আল্লাহর একটা বিশেষ কুদরত হিসাবে কিন্তু আমরা দেখছি। ও আকার, চিন্তা করো, শেখ হাসিনা কিন্তু মারতে পারোনি। যতই তুমি সেনাবাহিনী নামাও, গোপালগঞ্জে শত মেরে ফেলো, 10 জন মেরে ফেলো, 5 জন মেরে ফেলো, শেখ হাসিনা কিন্তু দেখছে সবকিছু। এই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু আওয়ামী লীগ যে 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্রমাগত ক্ষমতায় ছিল, তখনও কিন্তু আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন চাঞ্চল্য দেখিনি। মানুষ তখন ভাবতো যে এটা একটা রুটিন উদযাপন আওয়ামী লীগ করছে। আজকে কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মানুষ এই আলোড়নে সাড়া দিয়েছে। এই আলোড়নে তারা এক ধরনের নৈকট্য অনুভব করছে। এর কারণ কি জানেন?
এর কারণ হলো আসলে আওয়ামী লীগই হলো বাংলাদেশ, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া আওয়ামী লীগ। এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন আওয়ামী লীগ ছাড়া আসলে বাংলাদেশের কোনো স্বাতন্ত্র অস্তিত্ব নাই, কিন্তু বাংলাদেশ ছাড়াও এমনকি আওয়ামী লীগের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের স্থায়িত্ব বাংলাদেশের স্থায়িত্ব হচ্ছে বেশি। কিভাবে? বর্তমানে কি আসলে বাংলাদেশ আছে? যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত, যে বাংলাদেশের স্বপ্ন ছিল যে এই দেশে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল লিঙ্গের, সব ধরনের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, সম্প্রীতি হবে, আগামী দিনের পথ চলা, উন্নতি, প্রগতি, এগুলো ছিল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বপ্ন। সেটা কি 2024-এর 5 আগস্টের পর যে বাংলাদেশ কায়েম হয়েছে সেই বাংলাদেশে আর কিছু আমরা দেখি? 2024 সালের 5 আগস্ট আমরা দেখেছি একটা মুক্তিযুদ্ধে পরাজিত স্বাধীনতা বিরোধীরা বিদেশি শক্তির সাথে আঁতাত করে একটা অত্যন্ত জনপ্রিয় ইস্যুকে ভ্যানগার্ড বানিয়ে, ইঞ্জিন বানিয়ে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে সরকার তাকে ক্ষমতাচ্যুত করেছে। পৃথিবীতে বহু জায়গায় কিন্তু সরকার ক্ষমতাচ্যুত হয়। কোথাও একটা সরকার ক্ষমতাচ্যুত হলে এইভাবে বন্যার জলের মতো সেই দেশের সকল প্রতিষ্ঠানে, সরকারে, শিক্ষাঙ্গনে, মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে, গির্জায় এইভাবে স্বাধীনতা বিরোধীরা কি বানের স্রোতে ঢুকতে পারে? কোথাও ঢুকেছে? কত জায়গায় সরকার পরিবর্তন হয়েছে। আপনার মিশরে হয়েছে, তিউনিসিয়ায় হয়েছে, আবার ইউরোপের কোনো জায়গায় হয়েছে। আমরা দেখেছি যে এমনকি আপনার পূর্ব ইউরোপের অনেকগুলা দেশে এরকম, আমি এখন নর্থ ম্যাসিডোনিয়ার কথা বলতে পারি, এই ধরনের কালার রেভলিউশন নাম দিয়ে, যেখানে মূলত মার্কিনীরা আপনার স্থানীয় লোকজনের সাথে মিলে সরকার পরিবর্তন করেছে। কোনো দেশে কি এই ধরনের একটা পরিবর্তন হয়ে গেছে রাতারাতি? বাংলাদেশে যেভাবে পরিবর্তন হয়ে গেল, যে জাতির পিতার সব ভাস্কর্য ভেঙে ফেলা, জাতির পিতার এক সময়ের বাসস্থান যেটাকে একটা অত্যন্ত অমূল্য জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল সেটাকে ধ্বংস করে ফেলা, স্বাধীনতা যুদ্ধের, মুক্তি সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা, এমনকি বীর শ্রেষ্ঠ নামে আমাদের যে বীর মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য কাজ করা, মাজার ভাঙ্গা, রাস্তায় রাস্তায় প্রচুর আপনার ইসলামিক জঙ্গি পতাকা সহ অসংখ্য মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের রাস্তায় বেরিয়ে আসা, ইউনুস নামক এক দৈত্য রাষ্ট্র ক্ষমতা দখল করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা, এবং আওয়ামী লীগের লোকজনকে ধরে তো তারা মেরেছে, পুলিশ মেরেছে আগে পরে, সেগুলো বাদই দিলাম। এমন বৈপ্লবিক বিধ্বংসী পরিবর্তন কোনো জায়গায় কিন্তু হয় নাই। তার অর্থ কি? অর্থটা এটা দাঁড়ায় যে আমাদের মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন সেটা কিন্তু 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তাহলে সেটা কি আর বাংলাদেশ থাকে? আওয়ামী লীগ বিদায়, বাংলাদেশও কিন্তু বিদায়। হ্যাঁ, আমি জানি আমাকে একটু তর্ক করে বলতেই হবে যে মুক্তিযুদ্ধ বিরোধী যেসব তথাকথিত বুদ্ধিজীবী আছে তারা বলবে যে এটা তো ভালোই হয়েছে। এদের তর্কের সাথে পারা মুশকিল, কারণ হলো যে তর্কগুলো আমি করি সেখানে আসলে সেইখানে মানুষ পাওয়া মুশকিল। কিন্তু দেখুন তো, এত তর্ক করলো, এত কিছু করলো, বাংলাদেশের যে শিক্ষার অবনতি, বাংলাদেশের যে সংস্কৃতির অবনতি সেটাও বাদ দেন, এই যে বাংলাদেশের যে অর্থনীতির অবনতি সেটা কি ঠেকানো সম্ভব হয়েছে? আওয়ামী লীগের সরকার বিদায় 7% বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি থেকে আসলো 3%-এ। সেটার কি কোনো উন্নতি হয়েছে? এই যে 2 বছর চলে গেল বা আগামী বছরগুলোতে হবে? হবে না। ফলে দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের স্থায়িত্ব কিন্তু বাংলাদেশের স্থায়িত্ব থেকে বেশি। না, আমি বাংলাদেশকে অসম্মান করছি না, কিন্তু বাংলাদেশ ছিল এক টুকরা স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে, সেই স্বপ্নের জন্ম দিয়েছে, সেই স্বপ্নের জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের আর কোনো দল সেটা করেনি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি সেটা করেনি, বিএনপির জন্মই হয় না এই সংগ্রামকালীন।
বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি সেটা করেনি, বাংলাদেশের চতুর্থ বৃহত্তম দল জামাত তো সরাসরি মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে 1971 সালের 16 ডিসেম্বর তাদের পিতা জেনারেল নিয়াজির হাতে হাত ধরে আত্মসমর্পণই করে বসেছিল। এই যে আওয়ামী লীগ, যাকে আমরা খাটো করে দেখি, যাকে আমরা আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় যার সম্পর্কে আমরা খুব ভালো আসলে চিন্তা করিনি, কারণ হলো আমাদের মনে হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগের নিয়ে আর চিন্তা করার দরকার কি। আমরা কি আওয়ামী লীগের এই যে অবদান বাংলাদেশে, সেটা আমরা আগে কি এভাবে উপলব্ধি করতে পেরেছিলাম? যখনই আওয়ামী লীগ বাংলাদেশের দৃশ্যপট থেকে আওয়ামী লীগকে হটানো হয়েছে, বাংলাদেশও কিন্তু চলে গেছে। আর বাংলাদেশকে উদ্ধার করতে পারে একমাত্র আওয়ামী লীগ। আপনি যখন এই কথাগুলো একসাথে চিন্তা করবেন, তখন আপনি কি বুঝতে পারছেন যে আওয়ামী লীগের স্থায়িত্ব বাংলাদেশের স্থায়িত্ব থেকে বেশি? বাংলার জমিনে কোন বড় রাজনীতিবিদ জন্মগ্রহণ করেছে যে আওয়ামী লীগে শরিক হয় নাই? বঙ্গবন্ধু সিনিয়র গুলোকে দেখেন, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, মাওলানা ভাসানী, এরা সবাই তো আওয়ামী লীগের লোক। কিংবা আরো যদি আপনি যান যে কিছু কিছু লোক আছে বিখ্যাত, মাওলানা আকরাম খা, আওয়ামী লীগ করে নাই কিন্তু আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছে, একসাথে সংগ্রাম করেছে একজন মাওলানা হয়েও। তারপরে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস, আওয়ামী লীগের একসময় প্রেসিডেন্ট ছিল। আবুল মনসুর আহমেদ, যতই পাকিস্তানি হোক আওয়ামী লীগে নাম লেখাতে হয়েছে। এই বাংলাদেশে কোন বড় রাজনীতিবিদ কবে জন্মগ্রহণ করেছে আওয়ামী লীগে যোগ দেয় নাই কিংবা আওয়ামী লীগের সাথে একসাথে তারা কাজ করে নাই? এই যে আমাদের তারকা রাজনীতিবিদ রুমিন ফারহানা, তার বাবা, কার নাম আপনি বলবেন? 69-এর গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ। পরবর্তীতে বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ আমরা দেখেছি, আব্দুস সামাদ আজাদ, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, এমন রাজনীতিবিদ আর অন্য কোনো পার্টিতে দেখেছেন কেউ? এই হলো গিয়ে আওয়ামী লীগ। সাম্প্রতিক কালগুলোতে দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় জনপ্রিয়, বর্তমানে অন্তত সবচেয়ে জনপ্রিয় নেতাকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। আমি এই পর্যন্ত যত কথাগুলো বললাম সব কথা হলো যে এই অনুভূতিটাই কিন্তু আওয়ামী লীগ। এবং দেখবেন যখন সৈয়দ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল, সরিয়ে তো দেওয়া হয়নি, এটা আসলে কোনো অসম্মানজনক বিদায় ছিল না। যখন ওবায়দুল কাদের সাহেবকে অলরেডি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে, তখন আপনারা আজকে এই ছবিটা দেখলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা আইল অর্থাৎ একটা লাইনের দুই পাশে শেখ হাসিনা বসা, সৈয়দ আশরাফুল ইসলাম বসা। তখন সৈয়দ আশরাফুল ইসলাম কিন্তু আর নাই, সাধারণ সম্পাদক নাই। যেভাবে শেখ হাসিনা সৈয়দ আশরাফুল ইসলাম হাত ধরেছিলেন, এই ছবিটা কি আপনাদের চোখে ভাসে না? সেখানে কি মনে হয়েছে যে এই সৈয়দ আশরাফুল ইসলাম শেখ হাসিনা রাস্তা হারিয়েছেন? তিনি তাকে সাধারণ সম্পাদক করেননি, কিন্তু যেভাবে তারা হাত ধরেছিলেন চোখের জল বের হয়ে যায় না এটা দেখ? সেটাই কিন্তু আওয়ামী লীগ, এবং সেটাই হলো সেই অনুভূতির নামই হলো আওয়ামী লীগ। যে কেউ ক্ষমতায় থাকবে, পদে থাকবে, কিন্তু অনুভূতিটা কিন্তু ধ্বংস হবে না। তারপর 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় দেখেছেন না কিভাবে মোহাম্মদ হানিফ সহ সুরঞ্জিত সেনগুপ্ত, এমনকি বর্তমানে পরে বিদ্রোহী হয়েছেন মাহমুদুর রহমান মান্না, সাবের হোসেন চৌধুরী, আর সিনিয়র গুলো তো আছে একেবারে, আমু সাহেব থেকে শুরু করে সবাই, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দেখেন তো কিভাবে শেখ হাসিনার চারিদিকে তারা ভুয়া রচনা করেছিলেন নেত্রীকে বাঁচানোর জন্য। এমন দল কিন্তু আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে নাই। সালাউদ্দিন সাহেব বলছেন, বিএনপি নেতা, আমি এই নিয়ে আলাদা একটা জায়গায় কথা বলেছি, আপনারা সেটা দেখেছেন। আওয়ামী লীগ নাই, কিন্তু তারা ত্রাসে কোন রকম চুপচাপ থাকতে পারছে না। সেনাবাহিনী লেলিয়ে দিয়েছে, সারা বাংলা 4টা জেলা সেনাবাহিনীকে আবার নতুন করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। সালাউদ্দিন সাহেব, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, আওয়ামী লীগের কর্মীরা গ্রেপ্তার হবে, মার খাবে, জেলে যাবে, মরে যাবে, আপনারা মেরে ফেলবেন, কিন্তু এই যে বিশাল এক অনুপ্রেরণা আওয়ামী লীগ, তাকে আপনারা মারতে পারবেন? পারবেন না। শুনুন কেন পারবেন না। আসলে আওয়ামী লীগের যে সংগ্রামটা, আওয়ামী লীগের যে সংগ্রাম, যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, এই সংগ্রামটা কিন্তু আধুনিক রাজনীতির একটা সংগ্রাম রে ভাই।
আপনি ইউরোপ থেকে যেটা শুরু হয়েছে, গণতন্ত্রের যেখান থেকে আপনার এসেছে, গণতন্ত্রের যেখান থেকে আগমন ঘটেছে, ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, শুনেছেন তো নাম কিছু কিছু, তাই না? ম্যাগনা কার্টা, এইসব শব্দ তো শুনেছেন। বিলাত থেকে যে আধুনিক গণতন্ত্রের যে সূচনা, গির্জা থেকে রাষ্ট্রকে পৃথক করা, একটা সমাজে একটা রাষ্ট্রে যত ধরনের মানুষ থাকবে, তার বিশ্বাস, তার বিশ্বাসহীনতা, তার লিঙ্গ পরিচয়, তার রক্তের পরিচয়, তার বর্ণের পরিচয়, এগুলোকে বড় না করে সে যে মানুষ সেটাকে বড় করে দেখা, এটার নামই কিন্তু গণতন্ত্র, এটার নামই অসাম্প্রদায়িকতা। আওয়ামী লীগের যে এতটুকুন চেতনা, সে যে কাগজে কলমে এত কিছুর পরেও ধরে রেখেছে, সেটাই আওয়ামী লীগের অনুভূতি, সেটাই আওয়ামী লীগের শক্তি। এই শক্তি তো ভাই সভ্যতার শক্তি, এই শক্তি চলমান আছে আবহমান কাল ধরে। মানুষ শত শত বছর, অন্তত আমাদের জানা মতে 5 থেকে 6 হাজার বছর সংগ্রাম করছে, বিভিন্ন সভ্যতা গঠন করেছে। সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, মায়া সভ্যতা, চীন সভ্যতা, ইরান সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। কি ছিল? মানুষের স্বপ্ন ছিল নিত্য নতুন আবিষ্কার করবে, ভবিষ্যতের জন্য একটা সুখের সমাজ গড়বে। সব সভ্যতার মূলে কিন্তু এটাই কিন্তু বিদ্যমান। হ্যাঁ, খুন খারাপি হয়েছে, যুদ্ধ হয়েছে, লোভে শিকার হয়েছে মানুষ, পররাজ্য গ্রহণ করা হয়েছে, আবার সেখানে খুন, জখম, হত্যা চালানো হয়েছে, সবকিছু। কিন্তু সব কিছুর মধ্যে মানুষের একটা প্রেরণা কিন্তু টিকে ছিল, সেটা ছিল একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য। প্রথমে ছিল মানব জাতির জন্য, পরবর্তীতে এসেছে কিন্তু অন্যান্য প্রাণীদের জন্য, বৃক্ষদের জন্য, সবার জন্য একটা সুন্দর পৃথিবী গড়া। আমরা যে পরিবেশ আন্দোলন ইত্যাদি দেখি, এগুলো কিন্তু তারই অংশ। আওয়ামী লীগ সচেতন ভাবে এই যে মানুষের আগামীর যে প্রেরণা, সেটার সাথে কিন্তু শুরু থেকেই কিন্তু দেখেন আওয়ামী লীগ সেই স্রোতে প্রবেশ করেছে। প্রথমে আওয়ামী মুসলিম লীগ নামে, যেখানে 3 নাম্বার নেতা ছিলেন তরুণ শেখ মুজিবুর রহমান, সভাপতি আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক, 1 নম্বর অর্গানাইজিং সেক্রেটারি শেখ মুজিবুর রহমান, 2 নম্বর ছিল এই খন্দকার মোশতাক। তারপরে আবার 1955 সালে এসে মুসলিম লীগ কেটে দিয়ে আওয়ামী লীগ। এইভাবে ধাপে ধাপে সভ্যতার মূল যে প্রাণ শক্তি, মূল যে আপনার প্রেরণা, সেটাকে ধারণ করে আওয়ামী লীগ এগিয়েছে। সেজন্য সে সাকসেসফুল হয়েছে, সেজন্য সে বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা শক্তিশালী সামরিক বাহিনীর রাষ্ট্র থেকে আলাদা করতে পেরেছে। কারা করেছে? শেখ মুজিবুর রহমান করেছে, তার ডেপুটিটা করেছে, সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, আব্দুস সামাদ আজাদ, যে আপনারা যাকে জেলে আটকে রেখেছেন, আমির হোসেন আমু, জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ, রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, এরা কিন্তু করেছে, এরা যুদ্ধ হাতা, হ্যাঁ, এরা মুক্তিযোদ্ধা। মতিয়া চৌধুরীরা করেছে, রাশেদ খান মেনন, হাসানুল হকিনু, যাদেরকে আপনারা জেলে ঢুকিয়ে রেখেছেন, এরা করেছে। আপনারা যারা এখন বাংলাদেশ থেকে চর্ব, চোষ্য, লেজ্জ পেয় সংগ্রহ করছেন, তাদের কোনো অস্তিত্ব কিন্তু ছিল না। আপনারা নতুন তালেবর, আপনারা আওয়ামী লীগের সামনে দ্রুত পরাজিত হবেন। বর্তমানে আওয়ামী লীগ যে সংগ্রামে জড়িত এবং আওয়ামী লীগের যে ক্ষমতা হারানো, এটার জন্য আওয়ামী লীগের নিশ্চয়ই কিছু দায় আছে। সেই দায় তো আওয়ামী লীগ গত 2 বছরে হাড়ে হাড়ে টের পেয়ে গেছে যে কি করতে হবে আগামীতে। আওয়ামী লীগের কর্মীরা আজকে সেই প্রস্তুতি নিচ্ছে না, জায়গায় জায়গায় দেখছেন না, ফেসবুকে কোথাও তাদেরকে যদি একটু কথা বলার সুযোগ দেওয়া হয়, কি বলে জানেন? আর ভুল করা যাবে না, আর ভুল করা যাবে না। কি ভুল করা যাবে না? হয় এই দেশে স্বাধীনতা বিরোধীরা থাকবে, না হলে আওয়ামী লীগ থাকবে। স্বাধীনতা বিরোধীরা থাকবে, এই প্রত্যয় নিয়ে তো 24 আগস্টের 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট ইউনূসের নেতৃত্বে, সেনাবাহিনী ওয়াকারের নেতৃত্বে অভ্যুত্থান করে ফেলেছিলেন। সাকসেসফুল হতে পেরেছেন? সাকসেসফুল হতে হলে প্রথমেই কিন্তু জনগণকে উন্নতির দিশা দিতে হয়, উন্নতির খবর দিতে হয়, উন্নতির চিত্র দিতে হয়। পেরেছেন? আওয়ামী লীগ হত্যা করা ছাড়া বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, অর্থনীতি
কোন জায়গায় একটুখানি কি উন্নতি করতে পেরেছেন? 1 ইঞ্চি একটুখানি সুখবর পারেননি তো। এই না পারাটা কিন্তু জনগণের সামনে এখন আপনাদের 24-এর সেই সকল জঙ্গি হাসনাত, যে এখন লন্ডনে নাকি ধরা পড়ে আছে, হ্যাঁ, পুলিশ বলেছে বের হতে দিও না। বাংলাদেশে মব করতে করতে গিয়ে লন্ডনেও মব করে, সারা পৃথিবী এগুলা দেখছে, তাই না? আওয়ামী লীগ 5টা মানুষকে গুম করেছিল, এমনই গুম করেছে যে 2-3 জন ফিরে এসে আবার এমপিও হয়েছে। আর একজন সম্পর্কে বলা হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন দলে মারা গেছে। এমন গুমে পারঙ্গম একটা দল আওয়ামী লীগ। তারপরে কত শত গুম খুন আপনারা করেছেন, কত হিন্দুকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, কত হিন্দুর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, কত হিন্দু সম্পত্তি আপনারা ধ্বংস করেছেন। আওয়ামী লীগের কি রকম অত্যাচার করেছেন, হ্যাঁ? মার সামনে সন্তানকে মেরেছেন, সন্তানের সামনে পিতাকে মেরেছেন। আওয়ামী লীগকে রুখতে পেরেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। এই নিষিদ্ধের তামাশা আর বেশি দিন থাকবে না। আওয়ামী লীগের স্রোতে আপনারা সবাই ভেসে যাবেন। আওয়ামী লীগের শক্তি কিন্তু পৃথিবীর যে সভ্যতা, যেই একটা জিনিসকে অবলম্বন করে মানব সভ্যতা এগিয়েছে, প্রগতি, সাম্য, সেটা কিন্তু আওয়ামী লীগ বুকে ধারণ করে। হ্যাঁ, আওয়ামী লীগের চলার পথে ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু কখনো তো এই 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 প্রেরণাটুকু, এই যে তার মূল্যবোধ, এটাকে তো আওয়ামী লীগ কখনো ত্যাগ করে নাই। আর আপনাদের মূলধনটা কি রে ভাই? সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, শফিক, আপনাদের মূলধনটা কি? ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, সাম্প্রদায়িকতা, মুসলমানের শ্রেষ্ঠত্ব। দেখছেন না আজাদ কাশ্মীরে কি লাগছে? এখন আজাদ কাশ্মীর চাচ্ছে ভারতের সাথে আবার একীভূত হতে। পাকিস্তান ফকিরের রাষ্ট্র হয়ে গেছে ধর্মীয় রাজনীতি করে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি আপনারা টিকে থাকতে পারবেন? পাকিস্তান অর্থ দিতে পারবে? যুক্তরাষ্ট্র আজ আছে কাল নাই। তুরস্ক দিবে? তুরস্কে তো এরদোগানের দিনও শেষ হয়ে যাচ্ছে। কতদিন দিবে? কতক্ষণ? কার উপর, কার শক্তিতে ভর করে ভাই আপনারা টিকে থাকবেন? চীন দিবে? চীন তো আপনারা যেটাকে আপনাদের মূল শক্তি, সেটাকে তারা মানসিক রোগ হিসাবে ঘোষণা দিয়েছে। প্রতিবাদ করেছিলেন? আপনারা প্রতিবাদ করতে পারবেন না, এগুলো আমরাই প্রতিবাদ করব। চীনকে বলবো যে আপনি এভাবে মানসিক রোগ ঘোষণা দিলে আমাদের মানবিক মর্যাদা ধ্বংস হয়। আপনারা তো পারেন নাই, আপনাদের সেই সাহস নেই। যখন আপনারা একটা মিথ্যা, মরীচিকা ইত্যাদির উপর ভিত্তি করে নিজেদের রাজনৈতিক শক্তি তৈরি করবে, তখন আসলে এগুলা পারবেন না। এগুলো আওয়ামী লীগই পারবে। আওয়ামী লীগই পারে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াইতে, তারেক রহমান পারে না। ঘরে যতই মূল্যবাদকে উস্কে দিক, যখন মানবিকতার কথা আসে, যখন ন্যায়পরায়ণতার কথা আসে, তখন কিন্তু তারেক রহমানরা পারে না। এটা দেখা গেছে। আওয়ামী লীগকে ধ্বংস করবেন, সেই দিন শেষ হয়ে গেছে। এখন আওয়ামী লীগের সাথে পরাজিত হয়ে আওয়ামী লীগের অধীনে কিভাবে বসবাস করবে সেই চিন্তা করে। শেখ হাসিনা মরে যায় নাই, এবং শেখ হাসিনা যে বেঁচে আছে, এটা কিন্তু আল্লাহর একটা বিশেষ কুদরত হিসাবে কিন্তু আমরা দেখছি। ও আকার, চিন্তা করো, শেখ হাসিনাকে কিন্তু মারতে পারোনি। যতই তুমি সেনাবাহিনী নামাও, গোপালগঞ্জে শত শত মেরে ফেললো, 10 জন মেরে ফেললো, 5 জন মেরে ফেললো, শেখ হাসিনা কিন্তু দেখছে সবকিছু। এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আমার অনুরোধ হলো যে সবাই, আওয়ামী লীগের নেতা কর্মী সবাই আসুন, আমরা নিজেরা আমাদের যে অন্তর্নিহিত শক্তিটা আছে, যে শক্তিটাই আসলে এতক্ষণ কথা বললাম, যে শক্তিটা নিয়ে, সেই শক্তিটা আমরা অনুভব করি। আসুন আমরা সবাই সেই শক্তিটা অনুভব করি, এবং সেই শক্তি যদি আমরা অনুভব করি, আমাদের যদি পাশের আরেকজন আওয়ামী লীগের সাথে আমাদের শত্রুতা থাকে, বিভেদ থাকে, হিংসা ঘৃণা থাকে, সেটা উড়ে যাবে। এইটা কিন্তু ওই স্বাধীনতা বিরোধী মৌলবাদী বা মুসলিম লীগাররা পারবে না, আমরা পারব। সবাই হাতে হাত ধরে আমরা কিন্তু আগামী দিনে বাংলাদেশটাকে গড়ব। আমার যে মূল বক্তব্য ছিল, আওয়ামী লীগ বাংলাদেশের চেয়ে শক্তিশালী, আওয়ামী লীগের স্থায়িত্ব বাংলাদেশের চেয়ে স্থায়ী, সেটা নিয়ে আরেকটা লাইন বলি। দেখুন, বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী এবং পক্ষে শক্তিতে বিভক্ত হয়ে আছে, কিন্তু সভ্যতার যে মূল আদর্শ, সেটা তো আওয়ামী লীগ ধারণ করে। এই জন্য আওয়ামী লীগ আছে তো বাংলাদেশ আছে, বাংলাদেশ নাই তো তবুও আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ শাশ্বত, আওয়ামী লীগ অক্ষয়। যতদিন আওয়ামী লীগ তার মূল প্রেরণা, তার মূল আদর্শকে ত্যাগ না করবে, আর যদি আওয়ামী লীগ তার আদর্শ, তার প্রেরণাটাকে রক্তের মধ্যে অনুভব করে, এই আওয়ামী লীগ শুধু
বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কোনো শক্তি, সেই ট্রাম্পের শক্তি হোক, সে বাইডেনের শক্তি হোক, কিংবা তাদের চাকর বাকর সেই পিটার হাসের শক্তি হোক, এগুলো আওয়ামী লীগের কাছে তুচ্ছ। নমস্কার, আমি তরুণ ঘোষ। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হওয়ার শুরুতেই আমি বলেছিলাম যে ইরানে হাত দিয়ে ট্রাম্প মুখ পোড়ালেন। ইরান কোনোদিন উনি দখল করতে পারবেন না। তারপরে লিখলাম বিশ্বকে অস্থির করে ট্রাম্প কেটে পড়বেন। বিশ্ব কিন্তু অলরেডি অস্থির হয়ে গেছেন, এখন ট্রাম্প কেটে পড়ার ধান্দা করছেন। তার এতই ব্যস্ততা, তিনি ফ্রান্সে বসে তিনি ম্যাক্রনের সামনে তিনি শৈশাবোধ করলেন 14টা পয়েন্টে। ইরান তো এলো না, ইরান বলল ডিজিটাল সিগনেচার করছি, কিন্তু এটা হচ্ছে চুক্তিটা আমি আলোচনার জন্য সই করছি, এটা কিন্তু কোনো এগ্রিমেন্ট নয়। তবে সেই এগ্রিমেন্টটা নিয়ে আলোচনা হওয়ার জন্য সুইজারল্যান্ডে উপস্থিত হয়েছিলেন জেডি ভান্স এবং ইরানের বিদেশমন্ত্রী আরাগাচি। কারণ আরাগাচি তো উপস্থিত হয়েছেন, আরাগাচি তার সৈন্য লোকজন নিয়ে, বিদেশ দপ্তরের লোকজন নিয়ে উপস্থিত হয়েছেন। জেডি ভান্স উপস্থিত হয়েছেন, কিন্তু বেইজ্জতিটা সব থেকে বেশি হয়েছে এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার একটা ভিডিও দেখাবো, আপনারা হাসতে হাসতে মরে যাবেন। তো আগে উপসংহারটা বলে নিন। উপসংহার নয়, ভূমিকা। তো ভূমিকায় হলো কি, যে দেশের এত তারা থাকে, কার তারা থাকে? যার হারবার চান্স তার তো তারা থাকে। ইরানের তো কোনো তারা নেই। জেডি ভান্স মঞ্চে উঠে অপেক্ষা করছেন, দেরিতে পৌঁছালেন কে? আরাগাচি মঞ্চে, যেটা উল্টোটা হওয়ার কথা ছিল। বিশ্বের শক্তিধর রাষ্ট্র শেষ হওয়ার পরে পৌঁছাবে, তার আগে গিয়ে দাঁড়িয়ে থাকবে তার জন্য, কিন্তু হলো উল্টো। এবং তারপরের কথা হলো, সেখানে পাকিস্তান যে মধ্যস্থতা করেছিল, পাকিস্তান রয়ে গেল এক সাইডে, আর আরাগাচি জেডি ভান্সের সঙ্গে একটা হ্যান্ডশেকও করলেন না এবং পাশাপাশি ছবি তুলতেও অস্বীকার করলেন এবং বললেন যে 12টা পয়েন্ট আমি দিয়েছি, আমরা যে ঠিক করেছি সেখান থেকে আমরা এক পা পেছবো না, এক পা নয়। এবার আপনাদের 12টা পয়েন্ট আগে পড়ে শোনাই যে 12টা পয়েন্ট কি কি আছে যেটা ইরান দিয়েছিল, যেটা নিয়ে সুইজারল্যান্ডে বসার কথা ছিল। এক হচ্ছে, লেবানন সহ পশ্চিম এশিয়ার সব প্রান্তে দ্রুত পাকাপাকিভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, সর্বত্র। ইরানের সার্বভৌম ক্ষমতা এবং আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না আমেরিকা। 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীর নৌ অবরোধ তুলে নেবে আমেরিকা। ইরান এবং দেশের সংলগ্ন এলাকা থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করে নেবে। ইরানের ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অবাধ এবং স্বাভাবিক করা হবে। ইরানের তেল এবং জ্বালানি দ্রব্যের ওপরে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হবে। যুদ্ধ বিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য $300 কোটি, আর 30 বিলিয়ন ডলার দেবে আমেরিকা এবং সহযোগী দেশ। ইরানের কর্মসূচি, আচ্ছা এখানে 300 কোটি 3000 কোটি হবে, এটা 3000 কোটি হবে, মানে 300 বিলিয়ন চেয়েছে, 3000 কোটি হবে, দেবে আমেরিকা এবং সহযোগী দেশ। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য 60 দিন ধরে আলোচনা করবে দুই দেশ, মানে 60 দিন পরে আলোচনা করার পর তারপরে দুই দেশ এবার সিগনেচার করবে।
পরমাণু সংক্রান্ত দুই বিষয়ের আলোচনার সময় আমেরিকা পশ্চিম এশিয়ার অতিরিক্ত কোনো সামরিক বাহিনী মোতায়েন করবে না, ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। আমেরিকা এবং ইরানের আলোচনা চলার সময় আমেরিকা ইরানের যে সম্পদ বাজেয়াপ্ত করেছে তা ফিরিয়ে দেবে। সমঝোতাপত্রে উল্লিখিত শর্ত মানা হচ্ছে কিনা সেটি দেখতে একটি নজরদারি ব্যবস্থা করা হবে। রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনেই চূড়ান্ত বোঝাপড়া করবে আমেরিকা এবং ইরান। বাজেয়াপ্ত সম্পদ ইরানকে ফিরিয়ে দেওয়ার পর এবং তেহরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার পরেই চূড়ান্ত পর্যায়ের আলোচনা হবে। প্রাথমিক সমঝোতা হওয়ার পর ইরানের পরমাণু সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। তার মানে আমছালা সব হচ্ছে ইরানের, আর আটি নিয়ে চলে যাবে কে? ইসরায়েল আর কি বলে আমেরিকা। বড় বাব্বা ওজন। ওই জন্য বলেছিলাম বিশ্বকে অস্থির করে এবার কেটে পড়ার ধান্দা করবে। এখন তো শান্তি চুক্তি তো হলো না, সই তো হলো না। কি যে হচ্ছে কিছু বুঝতে না পেরে আমাদের শাহবাজ শরীফের একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাই। চারক করে বোকা বোঝাকে বলে না, চারক করে বোকার মতো না, এদিক ওদিক জাস্ট লুক এট হিজ ফেসিয়াল এক্সপ্রেশন মাইনরিটি। পাকিস্তান কিন্তু প্রচুর আশা নিয়ে গেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আমাদের আসিফ মুনির। এখানে আসিফ মুনিরের ছবিটা নেই, তিনি অনেকটা দূরে ছিলেন, শুধু তার মুখে অত ফুটে ওঠেনি। কিন্তু কি হচ্ছে কিছু বুঝতে পারছি না দেখে এই ছবিটা, ভিডিওটা, ক্লিপিংসটা আমি অন্য জায়গা থেকে জোগাড় করে রেখে দিচ্ছি। এবার আপনি বলুন যে এই যে আপনারা বড়ে আব্বা করে চেঁচান না, আব্বা হুজুর বাঁচাবে, আমেরিকা দেখুন একদম সামনে, আমেরিকা ডাকেও নি। পাকিস্তানের দাবি আমি আর মিলে কি বলে কাতার মিলে আমরা দুজনে এই সমঝোতা পত্রটা আমরা করাচ্ছি, কিন্তু তাদেরকে কোনো দামই দেয়নি। ইরান তো নয়। আর আমি বরাবর বিশ্বাস করেছি ইরানের ওপরে হাত দিলে আমেরিকা কোনো দিন জিততে পারবে না। সেটা আবার প্রতিষ্ঠিত হয়ে গেল। ইরান থেকে পিছু হটতে হচ্ছে এবং যে 14টা শর্ত আমি বললাম ঘুরিয়ে দেখুন, সেই 14টা শর্তের মধ্যে কোনোটা হচ্ছে আমেরিকার পক্ষে আছে? কোনোটা আমেরিকার পক্ষে নেই, সব হচ্ছে ইরানের পক্ষে। ইরান যা শর্ত দিই, 14টা শর্ত সব ইরানের পক্ষে। আমাদের সব কোনো কিছু তোমরা বাধা দিতে পারবে না। লেবাননে আক্রমণ তোমরা করতে পারবে না। তেলের ওপর নিষেধাজ্ঞা তুলতে হবে। আমাদের পরমাণু যা আমাদের কর্মসূচি তাতে বাধা দেওয়া যাবে না। তাহলে কিসের ভিত্তিতে যুদ্ধে নেমেছিলে ভাই? পরমাণু অস্ত্র ধ্বংস করব, এই যুক্তি দেখিয়ে তো পরমাণু ধ্বংস হলো কোথায়? হ্যাঁ, তুমি সুপ্রিম লিডারদের মেরে দিয়েছো, বেশ কিছু ক্ষয়ক্ষতি করেছো, তার জন্য তোমায় $300 বিলিয়ন ওখানে দিতে হবে ফাইন। এবার আসুন, এই যে 6টা দেশ যারা মার খেলো, সেই 6টা দেশের কি হবে? আমেরিকা কিন্তু এর কোনো উত্তর দেয়নি। তাহলে কি এই 6টা দেশের আমেরিকার ওপরে কি আস্থা বাড়বে? অবশ্যই বাড়বে না। ইতিমধ্যেই ইউএই এবং সৌদি আরব দুজনেই ভারতের সঙ্গে কথা বলেছে তাদের সামরিক সহায়তা দেওয়ার জন্য। এই চুক্তিটা খুব শিগগিরই হবে। এরপর দেখবেন কাতার আসবে, বাহারিন আসবে, সব এক এক করে চলে আসবে। আর তেলের ক্যাপ যেটা, কারণ এই শক্তিগুলো, এই 6টা শক্তি কখনোই চায় না যে ইরান এবং রাশিয়ার ওপরে স্যাংশনটা আমেরিকা তুলে নিই।
কারণ তারা একচেটিয়া দামে তেল বিক্রি করছে। এখন ইরানের ওপরে যদি স্যাংশনটা তুলে নেয় তাহলে কি হবে? ইরান সস্তায় তেল দেবে সারা পৃথিবীকে। তাহলে অর্থনীতির ওপরে এই 6টা দেশের যে দাদাগিরি সেটা চাপা পড়ে যাবে, থাকবে না, কঠিন অবস্থা তৈরি হবে। তাই এরাও চাইবে না আমেরিকা ওই চুক্তি সই করুক। এদিকে নিজের দেশের অবস্থাও খারাপ, নিজের দেশ তো একটা লটঘট পাকিয়ে গেছে। এত বেড়েছে তেলের শোধনাগারগুলো, কাতারের তৈল শোধনাগার তো পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে। তৈরি করতে গেলে ইন্ডিয়ান এক্সপার্টরা গেছিল, ইন্ডিয়ান অয়েলের এক্সপার্টরা গেছিল, গিয়ে বলে এসছে 4 বছর সময় লাগবে। যে ক্ষতি হয়েছে 4 বছর। তাহলে এই ক্ষতিপূরণ কে দেবে? রামবাবু দেবেন? ফলে আমি যেটা বলেছিলাম 3 মাস আগে, আবার দিচ্ছে এখানে 3 মাস আগে আমি যেটা বলেছিলাম সেটা দেখুন সত্যি হলো কিনা। সারা বিশ্বকে অস্থির করে রামবাবু এখন কেটে পড়ার রাস্তা খুঁজছে। তার জন্য ভারতকে ধরেছেন যে কোনোভাবে চুক্তিটা করো, তোমার যা চাই আমি তাই দেব, তোমার সঙ্গে কোনো ঝগড়া করবো না, আমাদের আর আড়াআড়ি হবে না, আমরা গলায় গলায় বন্ধু, কি করতে হবে বলো, শুধু হুজুরটা বলা বাকি আছে। মোদিজিও জল মেপে খেলছেন। এর প্রভাব অবশ্যই বাংলাদেশের ওপরে পড়বে এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার ওপরে পড়বে। এটাও আমি আজকে বলে রেখে দিই। দেখো, আওয়ামী লীগ নাই যারা বলে তাদের সঙ্গে তো আমি একমত নাই, এখন না। সেই 2 বছর আগেও তোমার সঙ্গে প্রোগ্রাম করেছি, তখনও বলছি আওয়ামী লীগ ঘরে ঘরে আছে, গ্রামে গ্রামে আছে। আমার গ্রামে তো আমি দেখি না যে কোনো আওয়ামী লীগ পালায় গেছে, 2-1 ছাড়া, নেতা গোছের ছাড়া। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ লুকায়া ছিল, চুপায়া ছিল, বুঝছেন না? কাজে আমি যে জিনিসটা তোমাকে বলতে চাচ্ছি, আওয়ামী লীগকে ছাড় দেওয়া বা ছাড় না দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এখানে যে এক্সারসাইজটা হচ্ছে সেটা হচ্ছে যে পুলিশ এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, পুলিশ তার ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য একটা ভিলেন দরকার, একটা প্রতিপক্ষ দরকার। ইতিমধ্যে সামাজিক বিভিন্ন কি বলে মানে সামাজিক যে অপরাধ, এমন কোন থানা নাই যেখানে সামাজিক অপরাধ হচ্ছে না। এখন তুমি দেখো প্রতিটা থানার ওসি মাদক নিয়ে বেশি ব্যস্ত, অথচ আমার দেশে একটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আলাদা মাদক পুলিশ আছে, তাদেরকে ফাংশন করতে দেয় না ওসিরা। কিন্তু সে একটি থানায় 10টা 12টা মিনিমাম ইউনিয়ন, 9টা 8টা 10টা 12টা ইউনিয়ন আছে, 12টা ইউনিয়নে কন্ট্রোল করার মতো ক্ষমতা তো পুলিশের নাই। এটা সামাজিকভাবে নিয়ন্ত্রণ হয়। আর যখন পুলিশ মাদকদের পক্ষে যায় তখন জনগণ কন্ট্রোল করতে পারে না। এখন পুলিশ আইন শৃঙ্খলা কেমনে ঠিক করবে? তুমি দেখো মহত্তরে কি হচ্ছে, তুমি দেখো ঢাকা বাড্ডের মধ্যে জায়গাতে নেতা মারা ফেলায়, তুমি দেখো পুলিশের উপর আক্রমণ হচ্ছে, ওসি কে পিটাতে যাচ্ছে। ও দেখলাম যে ওদিন ময়মনসিংহের কোথায় মিটিং হচ্ছে, পুলিশকে দৌড়াইতেছে। তার মানে পুলিশ শক্তি অর্জন করতে হলে এখন এই মিছিলগুলো বিভিন্ন এলাকায় পুলিশের ছত্রছায়ায় হচ্ছে। এই জন্য হচ্ছে সরকারকে ভয় দেখানোর জন্য। এখন যদি আওয়ামী লীগ কোনো ভয়ের সৃষ্টি করতে পারে, ভীতি সৃষ্টি করতে পারে, আওয়ামী লীগ যদি সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, তাহলে চ্যালেঞ্জটা মোকাবেলা করবে কি? 2 ভাবে করা যেতে পারে, একটা রাজনৈতিক ভাবে আর একটা প্রশাসনিক ভাবে।